বামফ্রন্টের সময় প্রায় প্রতি জেলাতেই একটা করে রবীন্দ্রনাথ ও সুকান্তনাথ ও নজরুল ভবন তৈরি করা হয়েছিল। শ্রদ্ধা বা মূল্যায়ন সেটা আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যেকের শেখা উচিত। একটা কথা, থিয়েটারের জনক উনি নন, বাংলা থিয়েটারের জনক লেবেদেব, গিরিশ ঘোষ, শিশির কুমার ভাদুড়ী, আচার্য সৌম্যমিত্র মহাশয়, এরা ফলত চাইনিজদের যে বড়দিন তাতে ড্রাগনের মধ্যে নেচেছি। ফলত ঈদের সময়ও আমরা একই সময়ে আমরা দুলদুল বানিয়েছি, বাড়ি বাড়ি মাংস দিয়েছি। TV19 বাংলায় স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি অভিনেতা চন্দন সেনের সাথে একটা আলাপচারিতায়, যে আলাপচারিতা প্রথমবার TV19 বাংলা দেখতে পাবে এবং TV19 বাংলার যারা দর্শক ওপারে রয়েছেন তারাও কিছু কথা দাদার কাছ থেকে জানতে পারবে। চন্দন সেন যে নামটাই যথেষ্ট এবং এত বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং এই মানুষটা যে অভিনয়ের যার গুণ সেগুলো আপনারা এখনো পর্যন্ত অনেক চরিত্রে দেখে আসছেন। চন্দনদা, ওয়েলকাম টু TV19 বাংলা। প্রথমে বলো তুমি কেমন আছো? এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি। দাদার এক কথার মধ্যেই সমস্ত উত্তর একদম শর্টে পাওয়া যায়। দাদা, বহু দিন ধরে তুমি আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড। প্রথম থেকে যদি ধরি আজ পর্যন্ত তুমি এত কিছু ক্যারেক্টার দেখেছো, করেছো, প্রত্যেকটা ক্যারেক্টার একে অপরকে ছাপিয়ে গেছে এবং আজও তুমি নতুনদের কাছে অনুপ্রেরণা এবং নতুনরা তোমার কাছে অনেক কিছু শিখতে পারছে এবং তুমি থিয়েটারের জনক এবং থিয়েটারকে তুমি ভালোবাসো। বর্তমানে আমাদের থিয়েটারের যে পরিস্থিতি সেটা নিয়ে যদি একটু কিছু বলো। খুবই ভালো পরিস্থিতি, নতুন নতুন কাজ হচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েরা আসছেন এবং নতুন নতুন ভাবনার বিস্তার ঘটছে এবং মধ্যিখানে আমি বলবো যে বরঞ্চ 90 থেকে 2000 সাল পর্যন্ত বা 2002-3 সাল পর্যন্ত যে একটা একটু স্তিমিত হয়েছিল, সেই স্তিমিত অবস্থাটা নেই। এখন আবার নতুন করে বাংলায় থিয়েটারে হাউসফুল হচ্ছে, মানুষ আসছেন, মানুষ দেখছেন। নবজাগরণ আমি এটাকে বলি না, আমি বলি যে নতুন যে দর্শক এসছেন, নতুন যে পুরনো দর্শকের সঙ্গে নতুন, কিন্তু তা সত্ত্বেও আমরা এখনও খুবই প্রান্তিক একটা অবস্থায় আছি। যে পরিমাণ দর্শক হলে আমাদের থিয়েটার আরও একটু ভালো হতে পারত। আমরা যদি ভালো করতে পারি তাহলে আমার মনে হয় বাংলা দর্শক আবার আসবেন। থিয়েটারের প্রশ্নে যদি আসি, থিয়েটারের জনক যাকে আমরা বলে থাকি এবং সেই মানুষটি আজ আমাদের মধ্যে নেই, শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়, যার থিয়েটারের যে ভাবনা সেই ভাবনার সঙ্গে চন্দন সেনও জড়িত ছিলেন এবং তার ভাবনায় এখনও কিন্তু চন্দন সেন আছেন। এবং আমাদের ইন্টারভিউ শুরুর আগে কিছু ঘটনা চন্দনদার মুখ দিয়ে শুনছিলাম যেটা সত্যি মনকে ছুঁয়ে যায়। আর চন্দনদা, সৌমিত্র চট্টোপাধ্যায় থিয়েটার কর্মী, একজন সুদক্ষ অভিনেতা, তার কাছেও কিন্তু কোনো সময় অভিনয় করতে যাওয়ার সময় কিছু সময় মানে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে, যেটা তোমাদেরকে তুমি এবং যারা ছিল তাদেরকে জানিয়েছে। সেরকম কিছু ঘটনা কি তোমার মনে আছে? থিয়েটারের ক্ষেত্রে আলোচনা একরকমের হয়েছে, তবে একটা কথা, থিয়েটারের জনক উনি নন, বাংলা থিয়েটারের জনক লেবেদেব, গিরিশ ঘোষ, শিশির কুমার ভাদুড়ী, আচার্য সৌম্যমিত্র মহাশয়, এরা আমাদের বলা যায় এমনই পূর্বসূরি যাদের সারা বিশ্বজুড়ে, এবং আচার্য উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আমাদের যারা মাস্টারমশাই যারা আছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় অন্যতম একজন থিয়েটারের শিল্পী যিনি তথাকথিতভাবে একাধারে তিনি এমন মানে যেটাকে বলা হয় কমার্শিয়াল স্টেজ, সেই কমার্শিয়াল স্টেজে অসাধারণ সমস্ত নাটক উপহার দিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন তিনি কমার্শিয়াল স্টেজ বন্ধ হয়ে গেল, তারপর যখন তিনি গ্রুপ থিয়েটার করতে এলেন, এসে প্রমাণ করলেন যে মানে একই উচ্চতায় অভিনয় হতে পারে, একই উচ্চতায় প্রোডাকশন হতে পারে। অত্যন্ত ভালো ভালো কিছু নাটক উনি অ্যাডাপ্ট করেছেন
এবং লিখেছেনও ইত্যাদি ইত্যাদি। কিন্তু সৌমিত্রদার সঙ্গে আমাদের আলাপের মানে গপ্পগাছার থিয়েটারের বাইরে আর একটা গপ্পগাছা ছিল, যেটা আমার মনে হয় আমাদের জীবনের ইন্সপিরেশন। সেটা হচ্ছে যে ওনার উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি। উনি যখন উত্তম কুমার সম্বন্ধে কোনো কথা বলতেন তখন যে শ্রদ্ধা নিয়ে, যে উচ্চতা নিয়ে কথা বলতেন উত্তমবাবুর সম্বন্ধে, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের শেখা দরকার। যে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত শিল্পী, একটা সময় বলা হতো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন উত্তম সৌমিত্র, কিন্তু তাতে সৌমিত্র চ্যাটার্জিকে একবারের জন্য মনে হয়নি। এবং উত্তম কুমার সম্পর্কে ওনার যে বিশ্লেষণ, ওনার যে মূল্যায়ন, সেটা পৃথিবীতে বলা চলে। এবং বিদেশে আমি এই ধরনের কোনো সিনিয়র অ্যাক্টর সম্পর্কে আলোচনা করার সময় খুব সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা, সেটা আমরা দেখেছি। এদেশে আমি কম দেখেছি। বম্বেতে কিভাবে হয় আমার দু একটা অংশ ছাড়া খুব একটা দেখা হয়নি। কিন্তু আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেখানে উত্তমবাবু সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রদ্ধা বা মূল্যায়ন, সেটা আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যেকের শেখা উচিত। যেমন একটা ঘটনার কথা বলেছেন যে উনি শহীদ ভঞ্জ, তারপর আমাদের অপুর বাবা কি শুভেন্দু চট্টোপাধ্যায়, আসলে ওনাকে অন্য নামে ডেকে অভ্যস্ত তো জাগে, তো শুভেন্দু চট্টোপাধ্যায় এরা, রবি ঘোষ একদিন গপ্প করছেন ওই ইন্দ্রপুরী 10 নম্বর ঘরে বসে। হঠাৎ করে আমাদের শঙ্কর চক্রবর্তী এরকম দু হাত দিয়ে দরজা আটকে দাঁড়িয়ে, পরে সৌমিত্রদা কিরকম ও মাই গড বলে উঠলেন। তারপর উনি বললেন যে ঠিক এইরকমই আমরা গল্প করছিলাম, হঠাৎ করে উত্তমদা এলেন, এসে দাঁড়িয়ে বললেন, কি পুলু, সব রেডি তো, সমস্ত সংলাপ ঠিকঠাক আছে, সমস্ত অভিনয় দেখে নিয়েছিস তো, আড্ডা মারছিস? এবং তারপরে উনি যখন শটে গেছেন তখন উত্তমবাবুর প্যাক আপ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও গিয়ে ওনার ফ্লোরে গিয়ে দাঁড়িয়ে পেছনে দাঁড়িয়ে থাকলেন। এবং সৌমিত্রদার কথায় যে শটটা আমি আর দিচ্ছিলাম, শট শেষ হতেই তাকালাম, দেখলাম এরকম করে মাথা নাড়লেন, নেড়ে বেরিয়ে চলে গেলেন। তো শহীদ ভঞ্জ নাকি সৌমিত্রদাকে বলছে, চাচা চাচা পিছনে গিয়ে দেখ না কি বলে, আমি যাবো না। তো সৌমিত্রদা দৌড়ে গেছেন, তো বললেন যে ওই যে একটা ঘুরলি ওর দিকে তাকিয়ে, তার আগে ভাবলি না কেন ঘুরবো? বলছে যে এত কিছু ভেবেছি, কিন্তু ওই যে একটা সেকেন্ডের পজ, যেটার অনেকগুলো মানে তৈরি হয়, যেটা উত্তমদার অসাধারণ ক্ষমতা ছিল, সেইটা বলে দিয়ে চলে গেলেন। বলে না, আমি তখন মানে কি বলবো, সৌমিত্র চ্যাটার্জি হয়ে গেছি বা সৌমিত্র হয়ে গেছি। রবি আমাকে পরে এসে আমাকে জিজ্ঞেস করলো, খেলি ঝাড় খেলি তো, এরকম ধরনের ঘটনা। বা আমি সৌমিত্রদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার আপনার কাছে একটা সবচেয়ে বড় প্রশ্ন আছে, হচ্ছে অপরিচিত এই সিনেমাটা। বললো, আমি যেই দিন শুনেছি যে ওই চরিত্রে উত্তমদা করবেন, আমার সেদিন থেকে প্যালপিটেশন শুরু হয়ে গেল যে সৌমিত্র মানে উত্তমদা ওই চরিত্র করবে। এবং পরে একটা শট, উত্তমদার একটা শট আমি বাদ দিতাম না দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কি অসাধারণভাবে শট দিচ্ছেন। তো এইগুলো আজকের তারিখে আমাদের সমসাময়িক যারা অভিনেতা, তাদের মধ্যে কয়েকজন ছাড়া খুব একটা এই রকম বিশ্লেষণী ক্ষমতা, এই রকম অন্য আরেকজন শিল্পীর প্রতি সম্মান, এইটা যুগের কারণে পুঁজি এসে তো বুঝিয়েছে যে শুধু কেবল তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমিই শ্রেষ্ঠ, তুমিই বড়, অন্যদের নিয়ে ভেবো না। এটা পুঁজি আমাদের 95 সাল থেকে, মাফ করবেন, 95 সাল থেকে এসে বুঝিয়েছে। ফলত এখন অভিনয়ের শিক্ষার তো কোনো আমি তো দেখি না যে খুব মাথা ব্যথা আছে,
কারণ যে সময় একজন অভিনেতাকে নির্বাচিত করা হচ্ছে যে তার কত মানে ইনস্টাগ্রাম বা ফলোয়ার আছে, এবং আমি যখন মানে এটাও তো পুঁজি, সে তো শুধু জানতে চাইছে অঙ্ক কত হবে, মানে কত অঙ্ক আমি ইনপুট দেবো, কত অঙ্ক আউটপুট হবে। পুঁজি এছাড়া দক্ষতা নিয়ে পুঁজি খুব কম জায়গায় ভাবে, পুঁজি ভীষণভাবে ভাবে দক্ষতার ব্যাপারে, কিন্তু সেগুলোর খুবই প্রযুক্তিগত ক্ষেত্রে তারা মনে করে যে দক্ষতার কত দাম আছে, কিন্তু পুঁজি একেবারে এই শৈল্পিকগত জায়গায় কখনো ভাবে না পুঁজি যে দক্ষতার কি দাম আছে, খুব কম জায়গায় ভাবে। পশ্চিমে এটা এই ভাবনাটা খুবই বড় করে আছে, তা না হলে এত বড় বড় ব্রডওয়ে প্রোডাকশনস হতো না, এত বড় বড় সিনেমা হতো না, যেখানে সত্যি বেশ কিছু প্রশ্ন তোলা যায়, সামাজিক প্রশ্ন তোলা যায়, দার্শনিক প্রশ্ন তোলা যায়। সেটা আমাদের দেশে পুঁজি সেটা করতে দেবে না। দিলে আজকে যে পরিমাণ বিলিয়নিয়ার্স বা জিলিয়নিয়ার্স আমাদের ভারতবর্ষে আছে, তারা সংস্কৃতির ক্ষেত্রে তাহলে সেই বিনিয়োগ করতে পারতেন, কিন্তু পশ্চিমের কর্পোরেশনস তারা যে আজকে সার্কু দ্য সোলেইলের মতন বিশাল বিশাল প্রযোজনার জন্য অঙ্ক লাগে, বা ব্রডওয়ের জন্য যে পরিমাণ টাকার অঙ্ক লাগে, সেই পুঁজি তো তারা লগ্নি করেন এবং সেটা পেয়েও যান। 20 বছর 25 বছর ধরে এক একটা নাটক চলছে। বা অফ ব্রডওয়ে, যেখানে পুঁজির ব্যবহার আছে। অফ ব্রডওয়ে আমাদের মতো, যেখানে প্রতিস্পর্ধিতার নাটক হয়, যেখানে প্রশ্ন করা হয়, সময়কে প্রশ্ন করা হয়, সরকারকে প্রশ্ন করা হয়, আমাদের ব্যক্তিগত জীবনের বিচ্যুতিকে প্রশ্ন করা হয়, মূল্যবোধের প্রশ্ন করা হয়। সেই প্রশ্নটা সাধারণত পুঁজি করতে চায় না, করতে দেয় না। TV19 বাংলার অন্তরালের গল্প, এবং সেই অন্তরালের গল্পে আজ আছেন আমাদের বিশিষ্ট অভিনেতা চন্দন সেন। চন্দনদা, তোমার সঙ্গে কথা বলতে বলতে কোথায় পৌঁছে গেছি আমরা সত্যি আমরা সমৃদ্ধ হই, আমরা জানতে পারি অনেক কিছু। এবং সেই মানুষটার নাম চন্দন সেন, যে নিজেই একজন মানুষ, যে পথপ্রদর্শক আগামীর। চন্দনদা, আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে। এখন বাংলা সিনেমায় প্রতি মাসে অন্ততপক্ষে ভালো ভালো কিছু বাংলা ছবি আসছে, বাঙালি হলমুখো হচ্ছে, বিভিন্ন রকম মুঠোফোনের হাতছানি থাকা সত্ত্বেও মানুষ সিনেমা দেখতে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলমুখী হওয়া সত্ত্বেও কিছু মানুষ বঞ্চিত হচ্ছে। তারা বঞ্চিত নিয়মিতভাবে হচ্ছে, কেননা আমাদের শহর কলকাতা বলো বা পশ্চিমবাংলা বলো, এই মুহূর্তে হলের সংখ্যা কমতে কমতে একেবারেই কমে গেছে, যেখানে একটা প্রতিযোগিতা লেগে গেছে যে যদি ছবি বেশি আসে, বাংলা ছবি, তাহলে সেগুলো দেখাবে কোথায় এবং কোন স্লটে দেখাবে। এটা নিয়ে নিয়মিতভাবে তর্ক বিতর্ক, ভালো খারাপ, আমি এইসব প্রশ্নে আসছি না। কোন হাউস সবচেয়ে বেশি হল পায় না, এগুলো চলতেই থাকবে। এবং পুজোতেও 3টে বড় ছবি আছে, সেখানেও কিন্তু এই সেম জিনিসটা, সেম কম্পিটিশনটা কম বেশি চলতেই থাকবে। কি বলবে তো? আমার একটা নিজস্ব ভাবনা আছে। আমার ভাবনা হচ্ছে যে বামফ্রন্টের সময় প্রায় প্রতি জেলাতেই একটা করে রবীন্দ্রনাথ, সুকান্তনাথ, নজরুল ভবন তৈরি করা হয়েছিল। সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। যারা বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, তাদের ভাবা উচিত যে এই জায়গাগুলোতে আমরা ফিল্ম রিলিজ করব এবং সরকারের সহযোগিতা করা উচিত। এই সমস্ত, তার জন্য সিনেমা হল দরকার লাগছে না, কিন্তু এই হলগুলো পড়ে আছে, এই হলগুলোকে ব্যবহার করা যায়। কিন্তু আমি জানি না যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স তারা ভাববেন কি না, তাদের ভাবা উচিত বলে আমি মনে করি। আর আরও একটা কথা তুই বললি না, সেটা হচ্ছে যে বহুকাল বাদে, আমি নিজে অভিনয় করেছি বলে বলছি না, আমি যদি অভিনয় না করতাম, অন্য কেউ অভিনয় করলেও একই রকমের হয়তো রেজাল্ট হতো, যে অনেক কাল বাদে কিন্তু বাংলা এবং বাংলা সিনেমা এবং বাঙালি নির্দেশক আন্তর্জাতিক স্তরে পরপর স্বীকৃতি পাচ্ছে। এটা সবচেয়ে বড় কথা। এবং একটা ইন্ডাস্ট্রি বেঁচে থাকে যদি ব্লকবাস্টার হিট হয়, এবং ব্লকবাস্টার হিট হওয়া শুরু হয়েছে। এইটা সবচাইতে ভালো খবর, কারণ ব্লকবাস্টার হিট যদি না হয় তাহলে কিন্তু
এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস বা যারা পার্সোনাল ফিল্ম বানাতে চান, আমি পার্সোনাল ফিল্ম বলতে বোঝাচ্ছি যে যেটা তথাকথিত জনপ্রিয়তার বাইরে গিয়ে দাঁড়িয়ে কিছু সামাজিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, দার্শনিক প্রশ্ন নিয়ে কিছু ছবি তৈরি করবেন, সেই সমস্ত ফিল্মগুলোর কথা বলছি। সেইগুলো তখন দেখার লোক বাড়বে। কিন্তু আমার মনে হয় যে এখন সারা পশ্চিমবঙ্গে যে থিয়েটারের হলগুলো পড়ে রয়েছে জেলায় জেলায়, সেগুলোকে ব্যবহার করা উচিত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের, এটা আমার মনে হয়। আমাদের ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে যেতে যেতে অবশ্যই চন্দন সেনের কাছে দুর্গাপুজো কতটা মনের কাছাকাছি একটু যদি দাদার কাছ থেকে জেনে নিই। না, দুর্গাপুজো ছোটবেলা থেকে ঠাকুরানা, চাঁদাতলা, আমি পার্ক সার্কাস সিআইটি রোডে বড় হয়েছি, আমার অত্যন্ত বড় সৌভাগ্য সেটা। সুতরাং ক্রিস্টোফার রোডে, সুতরাং চাঁদাতলা, ঠাকুরানা, প্রসাদ বিতরণ, তারপর বিসর্জন দেওয়া, এই মানে আমাদের ছোটোবেলায় যা যা করার আমরা তাই করেছি। প্রত্যেক বাড়িতে যতবার যার মৃত্যু হয়েছে তার জন্য শ্মশান যাওয়া। আবার একই সঙ্গে আমরা যেটা সুবিধা পেয়েছি সেটা হচ্ছে যে ওখানে এটা একটা মাল্টি কালচারাল, মাল্টি ইয়ের জায়গা ছিল। ফলত ঈদের সময়ও আমরা একই সময়ে আমরা দুলদুল বানিয়েছি, বাড়ি বাড়ি মাংস দিয়েছি। ক্রিসমাসের সময় আমরা মাস অ্যাটেন্ড করার, যেটা লোকাল মাস, সে অ্যাটেন্ড করেছি। এবং আরও একটা সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ওখানে তখন খুব চাইনিজ ছিল বেশ কিছু। হ্যাঁ, ট্যাগরের কাছাকাছি না, আমাদের পাড়াতেই ছিল, ক্রিস্টোফার রোডের ওখানেই ছিল, বেশ কিছু চাইনিজ ছিল। ফলত চাইনিজদের যে বড়দিন, তাতে ড্রাগনের মধ্যে নেচেছি, সেটাও করেছি। কিন্তু দুর্গাপূজা বরাবরই সময়, সেই সময় আমাদের যে ধরনের আবেগ থাকা উচিত আমাদের ওই বয়সে, 20-22 বছর বয়সে, সে আবেগ ছিল। কিন্তু এখন দাঁড়িয়ে আরও কতগুলো জিনিস মনে হয় যে এই প্রচণ্ড আলো, মানুষের উৎসব ইত্যাদির ফাঁকে ফুটপাতের ধারে বেশ কিছু মানুষ পড়ে থাকেন, তাদের কথাটা ভাবা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। এমন কিছু মানুষ যারা বস্তিতে থাকেন, তাদের কোনো সহায় সম্বলহীন, আস্তে আস্তে কলকাতা শহর তাদের কথাও ভাবতে আরম্ভ করেছে। তার বেশ কিছু ক্লাব আছে, তাদের নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যায়, জামা কাপড় দেওয়া হয়। এবং এই পুজোর সময় সামনে যেহেতু শীতে গিয়ে আসে, সেহেতু কম্বল বিতরণ হয় বা অন্যান্য পোশাক আশাক দেওয়া হয়। এইটাই কলকাতা, মানে কলকাতা সব কিছুকে নিয়ে থাকে, কাউকে বাদ দেয় না। সেই কলকাতার সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, সেটা একটা খুব আমার বড় পাওয়া। একদম। এবং সেই সৌভাগ্যটুকু আমারও হয়েছিল, দাদার পাশের ফ্ল্যাটেই আমার মানে বাসস্থান ছিল ক্রিস্টোফার রোডে। তো সেই কলকাতাকে আমিও একটু সামান্য হলেও দেখতে পেয়েছি। দাদা, কলকাতার কথা যদি আসি, কলকাতা মানুষের কথা যদি আসি, অবশ্যই চলে আসে সিনেমা। সেখানেও রুচিবোধের প্রশ্নও আসে, এখানে কোন সিনেমা দেখানো হবে, কোন সিনেমা দেখানো হবে না, এটাও একটা এখন মৌলিক, মানে যেটা মানুষের মৌলিক রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস, সেটা তো মানুষ যে কোনো ছবি যে কোনো জায়গায় দেখতে পারে এবং সেই দেখার অধিকার আছে। কিন্তু বর্তমানে একটি ছবি, যে ছবিটা বাংলাকে কেন্দ্র করে হয়েছে, বেঙ্গল ফাইলস, সেখানে ছবিটার প্রদর্শন নিয়ে রীতিমতো বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে। দাদা, এই প্রসঙ্গে তুমি কি বলবে? এই প্রসঙ্গে একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই লোকটি, এই যে বিবেক অগ্নিহোত্রী লোকটিকে, একে তৈরি করাই হয়েছে হচ্ছে কতগুলো সম্পূর্ণ ঐতিহাসিকভাবে মিথ্যাচার করার জন্য। এবং এই লোকটির এমনই জ্ঞানগম্যি যে লোকটি বলতে পারে যে সেই সময় ছিলেন, কি বলে বিবেকানন্দ ছিলেন, সেই সময় ঠাকুর রামকৃষ্ণ সিং ছিলেন, যেমন ক্ষুদিরাম সিং হয়েছেন, তেমনি রামকৃষ্ণ ঠাকুর ছিলেন। এই ধরনের কথাবার্তা বলতে হয়। এই লোকটি সম্পূর্ণত রাজনৈতিকভাবে একটা কুৎসা করার জন্য তৈরি, মানে ওকে টাকা দেওয়া হয়, ও সেটাই করে।
কারণ সামান্যতম ইতিহাস জ্ঞান যাদের আছে, যারা ইতিহাস পড়ে কোনো সিনেমা বানায়, কোনো কিছু করে, এর আগের বার ওনাকে ক্ষমা চাইতে হয়েছে কেরালা ফাইলস করতে গিয়ে। তো কিন্তু আমার নিজের মতে ছবি তৈরি হয়েছে, ছবি হলে চলুক, লোকে দেখলে দেখবে, না দেখলে দেখবে না, সেটা তার রুচি, কিন্তু ছবি বন্ধ করে দেওয়াটা কোথাও উচিত বলে আমি মনে করি না। হোক না, দুটো ধরনের ছবি থাকুক না, এতে মানুষের বুঝতে আরও সুবিধা হয় যে কী কারণে এই ছবিগুলো তৈরি হচ্ছে, এই উড়ি থেকে শুরু করে কী কারণে এই ছবিগুলো তৈরি করা হচ্ছে, সেটা মানুষ আরও স্পষ্ট করে বুঝতে পারবে। দাদা, বিবেক অগ্নিহোত্রী যিনি ডিরেক্টর, যিনি এই ছবির পরিচালক, তিনি দাবি করেছেন যে ছবিটার মধ্যে যা দেখানো হয়েছে সেগুলো একদম সত্যতা আছে, সেগুলোই দেখানো হয়েছে। উনি কি দাবি করলেন তাতে তো আমার কিছু যায় আসে না। আমি পশ্চিমবাংলার মানুষ, তৎকালীন সময়ের ইতিহাস আমার জানা আছে, পড়া আছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা আছে, সুতরাং উনি কি বলছেন না বলছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদম দাদার মতামত এবং আমরা বাঙালি, আমাদেরও মতামত। তো যে বাঙালি বাংলা ছবি দেখবে সেখানে সেরকমভাবে কোনো রকমভাবে বাধা দেওয়া উচিত না। দুরকম মতান্তরের মানুষ এখানে রয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ছবিটা অবশ্যই দেখা উচিত এবং ছবির গল্প বা বিষয়বস্তু সেটা সম্পর্কে কোনো বাকবিতণ্ডার মধ্যে আমরা যাচ্ছি না। আমরা দাদার সঙ্গে একমত এবং আগামীতে এরকমই ছবি হবে এবং ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখবেন। আমরা ছিলাম একদম অন্তরালের গল্পে অভিনেতা চন্দন সেনের সঙ্গে। আমাদের এই আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে দেওয়া নাম্বারে এবং অবশ্যই থাকবেন TV19 বাংলার সঙ্গে। নমস্কার।